জলে কুমির, ডাঙায় বাঘ। এখান থেকে স্পষ্ট বানাস নদী দেখা যায়। কাট কাট কাট, আটকে গেছি, বেরোতে পারছি না। মধ্যপ্রদেশে বাঘের জঙ্গল মানেই কি কানহা, পেঞ্চ, পান্না আর বান্ধবগড়? একদমই না। একদম অফবিট একটা বাঘের জঙ্গলের সন্ধান নিয়ে আজ এসছি তোমাদের জন্য। আমরা এসছি কোথায়? এসছি সঞ্জয় ধুবড়ি টাইগার রিজার্ভে। এই জঙ্গলে আসতে গেলে তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, জঙ্গলের মধ্যে সেরা রিসর্ট কোনটা, সেই সবই খোঁজ তোমাদের দেব এই ব্লগে। তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা আছে। মধ্যপ্রদেশের টাইগার ট্যুরিজম মানচিত্রে এখনো অফবিট সঞ্জয় ধুবড়ি নামটা, আর বাঙালির বেড়ানোর সিলেবাসে তো একেবারেই অচেনা। তাই ঠিক করলাম পরপর দুবার বান্ধবগড় তো হলোই, এবার একটু অল্প চেনা জঙ্গলেই হোক না। হ্যালো বন্ধুরা, মধ্যপ্রদেশ টাইগার ট্রেলের আরো একটা নতুন পর্বে আবার তোমাদের স্বাগত। আজ তোমাদের নিয়ে যাব একটা ছোট্ট কিন্তু থ্রিলিং জঙ্গল ড্রাইভে, যে জার্নিতে আমরা পৌঁছবো বান্ধবগড় থেকে সঞ্জয় ধুবড়ি। সঙ্গে থাকবে গভীর জঙ্গলের মধ্যে পার্সিলি রিসর্টে থাকার অভিজ্ঞতা, আর ছবির মতো সুন্দর বানাস নদীর গল্প। তাহলে চলো জার্নিটা শুরু করা যাক। মে মাসের প্রথম সপ্তাহে আরো একটা রোমাঞ্চকর রোড ট্রিপ। সিরিজের আগের পর্বগুলোই তোমাদের দেখিয়েছি বান্ধবগড়ের গল্প। যারা এই চ্যানেলে নতুন বা আমাদের বান্ধবগড়ের সাফারিটা দেখোনি, তাদের জন্য খিতলি সাফারি পর্বটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তোমরা যারা ট্রেনে আসার প্ল্যান করবে, তাদের জন্য সব থেকে ভালো অপশন শক্তিপুঞ্জ এক্সপ্রেস। নামতে হবে বেওহারি স্টেশনে। হাওড়া থেকে দুপুর 1:10 ছেড়ে পরদিন সকাল 9টা নাগাদ বেওহারি পৌঁছে যাবে। সব মিলিয়ে 20 ঘন্টার জার্নি। এই বেওহারি থেকেই সড়ক পথে পৌঁছানো যায় বান্ধবগড় বা সঞ্জয় ধুবড়ি। বেওহারি স্টেশন থেকে পার্সেলির দূরত্ব প্রায় 28 কিলোমিটার, গাড়িতে 40 মিনিট লাগে। আমরা আজ যাচ্ছি বান্ধবগড় থেকে সঞ্জয় ধুবড়ি। মানে মধ্যপ্রদেশের একটা বাঘের জঙ্গল থেকে আরেকটা বাঘের জঙ্গলে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, বান্ধবগড় বাঙালির কাছে যত পরিচিত নাম, অনেকের কাছেই কিন্তু সঞ্জয় ধুবড়ি এখনো একটা কৌতূহল, মানে অতটা পরিচিত নয়। আসলে কি হয়, সব বাঘের জঙ্গলে সাইটিং যত হয় জঙ্গল তত প্রচার পায়, কিন্তু আমাদের মানে রেকর্ডিং মোড ট্রাভেলের জঙ্গল ঘোরাটা তো এমন একটা নেশা, সেটা তো শুধু সাইটিং এর জন্য নয়, না হলে তো আমরা আচানক মানের মতো জায়গাতেও যেতাম না। হ্যাঁ, আর আমরা যেহেতু এবারে বলেইছিলাম যে এবারে আমরা ট্রেলটাই বেছেছি এমন ভাবে যাতে ছত্তিশগড়ের জঙ্গলও তোমাদের দেখাবো, মধ্যপ্রদেশের জঙ্গলও দেখাবো, আর শুধু পরিচিত জঙ্গল দেখালে হবে না। অচেনা জায়গাগুলোকে ম্যাপে তুলে আনা আমার মনে হয় বা আমাদের মনে হয় ট্রাভেল ব্লগারদের একটা দায়িত্বের মধ্যেও পড়ে। একদম। তো আর এটা খুব ছোট্ট ড্রাইভ। তোমরা যদি বান্ধবগড় আসো, আমরা এক রাতের জন্যই যাচ্ছি, একটা রাত হাতে রেখে সঞ্জয় ধুবড়ি যেতেই পারো। আমরা যেখানে ছিলাম অলিভ, সেখান থেকে মাত্র 84 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। আমরা যেখানে থাকবো সেটার বড়জোর 2 ঘন্টা লাগে। সুন্দর একদম, রাস্তার কন্ডিশন দুর্দান্ত। আর পুরো ড্রাইভটার বলতে পারো 70% জুড়ে আমরা কিন্তু এই দুটো পাশাপাশি লাগোয়া যে জঙ্গল, বান্ধবগড় আর সঞ্জয় ধুবড়ি, তারই বিভিন্ন জোন পেরিয়ে বাফারগুলোর ওপর দিয়ে যাচ্ছি। তোমাদের সুবিধার জন্য বান্ধবগড় থেকে আমাদের সঞ্জয় ধুবড়ি পৌঁছানোর জার্নির গুগল রুট ম্যাপ এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ঘন্টা দুয়েকের জার্নির পর বেশ খিদে পেয়েছে। চামড়াদোল মোড় থেকেই রাস্তা বেঁকে যায় ধুবড়ি কোরজোনের গেটের দিকে। আমরা বাঁদিকে অন্য রাস্তা ধরেছি। পথেই পড়ল রাজন জঙ্গল রিসর্ট। কিছুটা এগিয়ে আবার লেফট টার্ন। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছলাম পার্সিলি রিসর্ট।
এটাই হচ্ছে এই প্রপার্টির মেন বিল্ডিং। এখানে ভেতরে ঢুকে একদিকে রিসেপশন, তার পাশে আছে লবি, নিচে রেস্টুরেন্ট, আর এরই ওপরে আছে প্রিমিয়াম রুমগুলো। এই প্রপার্টিতে কিন্তু 5টা প্রিমিয়াম রুম আছে। আর তোমরা এখানে এলে অবশ্যই জঙ্গল সাফারি করবে, সেক্ষেত্রে পারমিট বুক করে আনলেও বা এখানে এসে বুক করতে চাইলেও এই রিসেপশনেই কিন্তু কথা বলতে হবে। এই পার্সেলি রিসর্টের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে বানাস নদী, এবং সেই নদীর নামেই এখানে যে রেস্টুরেন্টটা সেটার নাম রাখা হয়েছে বানাস বানাস রেস্টুরেন্ট। গোটা ট্রিপে অনেক রকম খাচ্ছি, কদিন ধরে একটু চাইনিজ কন্টিনেন্টাল চাইনিজ ওইটা মাঝামাঝি জায়গায় মন পড়েছিল আর কি। আমাদের মেনুতে অনেক কিছু আছে, বাট আমরা একটু সিম্পল জিনিসই অর্ডার দিয়েছি। একটা ভেজ নুডলস আর তার সঙ্গে চিলি চিকেন। স্ট্যান্ডার্ড নর্থ ইন্ডিয়ান যত ধরনের ডিশ হয় বা কন্টিনেন্টাল, তার সব অপশান আছে, এবং শেফ কিন্তু চাইলে কাস্টমাইজ করে তোমাদের পছন্দ মতো বানিয়েও দিতে পারবে। আর একদম যারা হালকা খেতে অভ্যস্ত তাদের জন্য অসুবিধা নেই, তার কারণ তাদের স্যালাড, স্যুপ এগুলোরও প্রচুর ভ্যারিয়েশন আছে দেখলাম। আর যা কোয়ান্টিটি, এক প্লেট করে দুজনের জন্য এনাফ, একটু মোর দ্যান এনাফই হয়তো। গভীর জঙ্গল হিসেবে ফেসিলিটিস আনা বা সব কিছু অ্যারেঞ্জ করা, সেটাও তো একটা চ্যালেঞ্জ হয়। সেই হিসেবে প্রাইসিং খুব বিরাট কিছু নয়। না, মোটামুটি ধরেই নেওয়া হয় যারা জঙ্গল ভালোবাসেন তারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন। তাই আমি এখন যেদিকটায় যাচ্ছি সেদিকটা দেখে অনেকটা গেরিলা ওয়ারফেয়ারের প্রস্তুতির জায়গা মনে হলেও এটা আসলে অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য, একই সঙ্গে যারা ফিটনেস ফ্রিক তাদের জন্য। আচানক মারে এই জিনিসটা তোমাদের দেখিয়েছি, খুব কাছ থেকে দেখাতে পারিনি। এখানেও কিন্তু সেরকম একটা জোন করা আছে। এগুলোতে এখন ওঠার চেষ্টা আমাদের না করাই ভালো, তাহলে জড়িয়ে গিয়ে একটা ব্যাপার হবে আর কি। আর তুমি যদি এত কিছুর পাশাপাশি মানে বাকিরা এইসব অ্যাক্রোব্যাটিক্স করবে আর তুমি ভাবছো শুধু বসে এনজয় করবে, তাহলে তোমার জন্য এখানে দোলনা দেওয়া আছে, মানে আমার মতো লোকেদের জন্য। আর এখানে আরেকজন একটু আগে কিন্তু ওতে ওঠার একটা বিফল প্রচেষ্টা করেছে, এবং আমাকে বলা হয়েছে সেই ক্লিপটা যাতে আমি না দেখাই। তারপরে এখন হেসে হেসে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। মোদ্দা কথা, জঙ্গল সাফারি তো দিনে একবার দুবার যতবার ইচ্ছে করবে সঞ্জয় দুবরিতে এসে, কিন্তু তাছাড়া প্রপার্টির মধ্যে এরকম একটা জঙ্গলের ফিল, তার মাঝে তোমার অ্যাডভেঞ্চার এবং অ্যাড্রিনালিন রাশের সমস্ত ব্যবস্থা এখানে করে দিয়েছেন ওরা। বাকিটা মানে এই প্রপার্টির বাকি কোথায় কি আছে সেটার একটা আন্দাজ দেওয়ার তোমাদের চেষ্টা করি। গেট থেকে ঢুকেই বাঁদিকে ওই যে ফিটনেস অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য যে জায়গাটা সেটা আছে। এটা ওখানে করার কারণটা হচ্ছে এই প্রপার্টিতে কিন্তু 30 টাকা এন্ট্রি ফি দিয়ে স্থানীয় মানুষরাও বেড়াতে আসতে পারেন, বুকিং না থাকলেও। এরপর এখানে কিন্তু পার্কিং হচ্ছে একেবারে একটা ক্লোজড এনক্লোজারের মধ্যে, এবং পার্কিংয়ের বিশাল জায়গা। এখানে আপাতত 4-5টা গাড়ি আছে, আমাদের জিমনিও এখানেই আছে। পুরো পার্কিং লটটা এবং পুরো প্রপার্টিটা আসলে কিন্তু সিসিটিভি দিয়ে মোড়া, মানে সেফটি সিকিউরিটির কোনো সমস্যা নেই। আর গেটও এখানে কিন্তু সবসময়ই লক করা থাকে, সামনে ওয়াচম্যানও আছেন একজন। আরেকটা জিনিস বলে দিই, হয়তো তোমরা মাঝে মাঝে দেখতেই পাচ্ছ এই গাছের গোড়ায় অনেকগুলো ইনস্ট্রাকশন এখানে বোর্ড দিয়ে দেওয়া আছে। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন হচ্ছে এই প্রপার্টির ভেতরে যে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য কিন্তু বর্জিত। এখানে এসে স্মোকিং, ড্রিঙ্কিং কোনো কিছুই অ্যালাউড নয়। কাজেই বেড়ানো মানে তোমার কাছে সেটা হলে তোমার জন্য এই প্রপার্টিটা কিন্তু একেবারেই আইডিয়াল হবে না। এবার চলো এদিকে এগোই। পার্কিং লটের ঠিক পাশে ওই একটা রাস্তা করা আছে, ছোট হাঁটার রাস্তা। ওই রাস্তা দিয়ে ধীরে ধীরে এগোতে থাকলে কিন্তু ওখানে পরপর এসি লগঘাটগুলো, যার মধ্যে 109 নম্বর এসি লগঘাটে আমরা আছি,
এখানে 9টা লঘাট আছে, এসি লঘাট, এবং সেই লঘাটের পাশ দিয়েই কিন্তু বয়ে গেছে বানাস নদী, যেখানে তোমাদের নিয়ে যাব আমরা। এই এমপিটি পার্সেলি রিসর্টটা অনেকটা জায়গা জুড়ে জঙ্গলের মধ্যে, কিন্তু ফেসিলিটিস দুর্দান্ত, কোনো কমপ্লেন করার জায়গা নেই। এখানে অ্যাকোমোডেশনও ভ্যারিড, মানে যেহেতু বুঝতেই পারছো এত বড় জায়গা, ফলে অনেক জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে মনের মতো করে আর কি স্থপতিরা এটাকে তৈরি করেছেন, জঙ্গলের ফিলটাকে পুরো ইনট্যাক্ট রেখে। এবং এখানে কিন্তু 14টা রুমে থাকার অপশান রয়েছে, যার মধ্যে 5টা প্রিমিয়াম রুম, এই যে পেছনের বিল্ডিংটা দেখলে মেন বিল্ডিংটা সেখানে, আর এছাড়াও 9খানা লগ হাট আছে, এসি লগ হাট। সেগুলো কেমন দেখতে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, জাস্ট এই যে রাস্তার মতো করা রয়েছে, ওপাশটা হচ্ছে জঙ্গল, পুরো সীমানাটা জঙ্গলের। এখানে খুব ভালো করে ফেন্সিং করা আছে। অবভিয়াসলি এইরকম কোর জঙ্গলের ভেতরে প্রপার্টি, যেহেতু ফেন্সিংটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা যোগাস্থল বা মেডিটেশন সেন্টার, সেখানেই বিদিশা এই মুহূর্তে বসে আছে। ওপারে হচ্ছে নদী, এবং বুঝতেই পারছো এখন সান ডাউন হচ্ছে, এদিক থেকে রোদ্দুর আসছে, মানে পশ্চিমে সূর্য ঢলে পড়বে ওদিকেই। ওটা হচ্ছে বানাস নদীর দিক। সুন্দর পার্কের মতো করা আছে, এবং সেই পার্ক বা লন টাইপের জায়গাটার মধ্যেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন লগ হাটগুলো আছে। আমি তোমাদের দেখানোর জন্য, সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম এপাশে আছে, পরপর বিভিন্ন জায়গায় এভাবেই লঘাটগুলো করে দেওয়া আছে। এখানে একটা খুব সুন্দর সাজানো এরকমভাবে গার্ডেনটা করা হয়েছে, যেটা দেখতে খুব দুর্দান্ত লাগে। এপাশেও পুরো লনটা একদম পার্কের মতো করে সাজানো। আর এই দিকটায় ওপেন এয়ার জিম করা, জঙ্গলের মধ্যে কোনো ঘেরা জায়গাতে এয়ার কন্ডিশন চালিয়ে জিম রাখার কোনো মানে হয় না, যেটা হয়তো প্রপার্টিতে ওরা চাইলেই রাখতে পারতেন। সেই কারণের জন্য এখানে মোস্টলি মানুষ আসে জঙ্গল, এই থিমটা পুরোপুরি উপভোগ করতে, বুক ভরে অক্সিজেন নিতে, এবং সেই জন্য পুরো একদম নেচারের মধ্যে এই সমস্ত ব্যবস্থা। মধ্যপ্রদেশ পর্যটনের নিজস্ব ওয়েবসাইট থেকে বুকিং হয়। এছাড়া কিছু ট্রাভেল সাইট বা অ্যাপ থেকেও পার্সেলি রিসর্ট বুক করা যায়। এখানে 3 রকম ক্যাটাগরির রুম আছে, ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করে। তোমাদের সুবিধার জন্য সরাসরি বুকিং এর লিংক আর ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা এখানে আছি এমপিটি পার্সেলি রিসর্টে। নাম শুনে বুঝতে পারছো এটা মধ্যপ্রদেশ ট্যুরিজমের নিজস্ব প্রপার্টি, এবং মধ্যপ্রদেশ ট্যুরিজমের প্রত্যেকটা প্রপার্টি যেরকম সাজানো গোছানো সুন্দর, ঢুকেই একটা মন যেন ভরে যায় একেবারে সেরকম। এখানে 2 ধরনের অ্যাকোমোডেশন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম রুমস আর একটা হচ্ছে এসি লঘাট। এসি লঘাটগুলোর ভাড়া একটু বেশি প্রিমিয়াম রুমের তুলনায়। আর আমরা আছি এখানে 109 নম্বর এসি লঘাটে। এসেছি যখন, রুমটা তো দেখাতেই হবে, চলো ভেতরে যাই। ভেতরে ঢুকেই প্রথম যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে রুমটা এত বেশি স্পেশাস। এটা কিন্তু এবারে আমরা যে প্রপার্টিতে থেকেছি প্রত্যেকটাতেই পেয়েছি, কেন জানি না। খুব এমপিটি জঙ্গল ক্যাম্প পান্নার কথা মনে পড়েছে। কি দেখে জানো তো? বিছানার চাদরটা দেখে। এখানেও কিন্তু ওখানকার মতো বিছানায় বাঘের পায়ের ছাপ। আমি জানি না, এটা বোধহয় এমপিটির প্রত্যেকটা জঙ্গল প্রপার্টির স্পেশালিটি হতে পারে। কাঠ আর পাথরের মিশ্রণের দেওয়াল, এটাও আমাদের সেই পান্নার প্রপার্টিতেও ছিল। এই রুমে এসি আছে, ফ্যান তো আছেই, প্রচণ্ড গরমে এগুলো ছাড়া চলবে কি করে। এছাড়া এদিকে প্রথমেই একটা উপরে একটা টেবিল টপ মার্বেলের, তার নিচে একটা মিনি ফ্রিজ, আর এখানে টি কেটল দেওয়া আছে, তার সঙ্গে স্যাশে যেরকম থাকে নিজেদের মতো চা কফি বানিয়ে খেতেই পারো। এখানে একটা টেবিল টপ কাঁচের, তার সঙ্গে এটা স্টাডি টেবিল হিসেবে ইউজ করতে পারো, কাজকর্ম করতে পারো। এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাইটা মন্দ নয়, ভালোই কাজ করা যাবে। এখানে একটা আরামদায়ক বিষয় আছে, সেটা হচ্ছে এই সোফাটা। একটা চা কফি খেতে খেতে এখানে বসে আড্ডা মারো, কিছু ভাবো, সময়টা কাটানো যায় খুব ভালো। পুরো
ঘরটার থিমের সঙ্গে মেঝেরটাও একটা অদ্ভুত কাঠের ফিনিশে তৈরি, জানো তো। আর জঙ্গলে এসে এই একটা কাঠ পাথরের কম্বিনেশন, এটা যেন একটা অন্যরকম ভালো ফিলিং দেয়, ভালো ভাইব দেয়। যেখানে ঢুকছি কথা বলতে বলতে, সেটা হচ্ছে একটা বেশ ছড়ানো চেঞ্জিং রুম। এটা লাস্ট পেয়েছিলাম মহারাজা কোঠি বান্ধবগড়ে, আশা করছি তোমাদের মনে থাকবে। বড় সাইজের একটা মিরর, এখানে ভ্যানিটি, বেসিক্যালি পুরো এরিয়াটা ভ্যানিটি। একটা স্টুল আছে যাতে বসে যে কেউ মেকআপ করতে পারে। এখানে একটা কাবার্ড আছে, এই কাবার্ডটা যেখানে, তার পাশেই এখানে একটা জানালা আছে। দাঁড়াও এটা দেখি কোন দিকে খোলা আছে, দুদিকেই খোলা যায়। এখানে খুব সুন্দর একটা গার্ডেনের ভিউ পাওয়া যাচ্ছে। আর এই গার্ডেন পেরিয়ে যেটা দেখা যাচ্ছে ফেন্সিংয়ের ওপারে, সেটা কিন্তু কোর জঙ্গল। হ্যাঁ, এখানে চেঞ্জিং রুমের পাশে হচ্ছে ওয়াশরুম। চলো ভেতরে একটু যাওয়া যাক। ভেতরে ঢুকেই প্রথমেই ওয়াশরুমটাতেও বেশ অনেকটা জায়গা। এখানে আগে বলে দিই কী কী পাওয়া যাচ্ছে কমপ্লিমেন্টারি হচ্ছে। এটা একটা শেভিং কিট, একটা ডেন্টাল কিট, মানে দুটো করে ব্রাশ আর টুথপেস্ট থাকে জেনারেলি। চিরুনি আছে প্যাক করা। আর এখানে শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, ময়েশ্চারাইজার যেমন থাকে ওদের প্রপার্টিগুলো। এটা একটা ওদের সাবান, এসে হাত ধুয়েছিলাম তাই খুলে ফেলেছি। আর ওয়াশরুমটাতেও বেশ একটা ওই থিম্যাটিক ব্যাপার আছে। টাওয়েল র্যাকটা খুব সুন্দর করে এই দিকটায় করা। দেওয়ালটা দেখো, এখানে ওই দেওয়ালে ওই একটা হালকা ক্রিম বা একটু ইয়েলো ঘেঁষা একটা ছোঁয়া আছে। এখানে ওয়াশরুম মানে কোমরটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, এক্সস্টটা চালানোই আছে, সেটা চলছে। এটা হচ্ছে বেদিং এরিয়া, সেই আবার পেল্লাই একটা সাইজের শাওয়ার পাওয়া গেছে এখানেও। আর গিজার আছে, মানে ঠান্ডা গরম জল সব সময় অ্যাভেলেবল। আমার মনে হয় না একদিন বা দুদিনের জন্য বেড়াতে এসে এর বেশি ফেসিলিটি ওয়াশরুমে কিছু প্রয়োজন হয় বলে। এই রুমে কিন্তু শুধু এই যে এরিয়াটায়, সেখানেই আমি গুনছিলাম মোটামুটি 9 থেকে 10টা প্লাগ পয়েন্ট আছে। মানে তোমরা যদি আমাদের মতো প্রচুর গ্যাজেটস ক্যারি করো, তাহলে এখানে সেটা চার্জ দিতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আর এবার তোমাদের দেখাবো পর্দার ওপারে কি আছে, মানে পর্দা সরালেই ভিউটা কেমন। এই রুমটাকে ওরা বলছেন রিভার ফেসিং রুম। তার কারণ হচ্ছে এখান থেকে স্পষ্ট বানাস নদী দেখা যায়। আর কিছুক্ষণের মধ্যেই ওখানে একটা ম্যাজিক্যাল সানসেট হবে বোঝা যাচ্ছে, সেটা তোমাদের আমরা দেখাবো নদীর ধারে গিয়ে। কিন্তু তার আগে এখান থেকে দেখে নাও, এই ভিউটাও কিন্তু কম সুন্দর নয়। এই যে পার্সিলি রিসর্ট, এখানে লগহাটগুলোয় কিন্তু একটা বিচিত্র বিষয় আছে, সেটা তোমাদের আগেই ডিসক্লেমার দিয়ে দিই। তোমরা যখন অনলাইনে বুক করবে তখন যে ছবিটা দেখতে পাবে সেটা অবভিয়াসলি রিভার সাইড একটা লগহাটের, কিন্তু এখানে সবকটা লগহাটই রিভার ফেসিং, অর্থাৎ যেদিকে নদী, বানাস নদী, সেই দিকে লক্ষ্য করে। কিন্তু সেটা একদম নদীর ধারে নাকি একটু দূরে, সেটা কিন্তু ডিপেন্ড করবে এখানে এসে আগে পাও বেসিসে বুকিং। একদম নদীর ধারে আসলে তো সবকটা বানানো সম্ভব নয়। একদম নদীর ধারে একটা লগহাট সবচেয়ে পাশে, আরেকটাও ধরা যেতে পারে, মানে দুটো। বাকিগুলো তোমরা লোকেশনগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, বাকিগুলো কিন্তু মানে নদী ফেসিং, জানালা থেকে পুরো নদী দেখা যায়, কিন্তু একেবারে নদীর ধারে এটা নয়। তো সেটা, এই প্রেফারেন্সটা রাখা বোধহয় এখানে যাবে না বুক করার ক্ষেত্রে। আর অনলাইনে বুক করার আগে সেক্ষেত্রে আমরা নম্বর দিয়ে দেবো ম্যানেজারের, ওর সঙ্গে বুকিংয়ের সময় একবার কথা বলে নিতে পারো। এই প্রপার্টিতে এসে, এটা যেহেতু এমপি ট্যুরিজমের প্রপার্টি এবং কিছুটা ডিজাইনটা একইভাবে করা, আর প্রকৃতি এত সুন্দর জঙ্গলের একদম মাঝে, খুব মনে পড়ছে এমপিটি পান্নার যে মাডলা জঙ্গল ক্যাম্প, সেই প্রপার্টিটার কথা। তোমরা যদি সেই ব্লগটা না দেখে থাকো অবশ্যই দেখো, সেটার লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে, আর লিঙ্কটা ওপরে আই বাটনেও দেওয়া থাকবে।
এই বাঁ হাতে একটু পেছনের দিকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে লগঘাট, আর লগঘাট থেকে সবটাই রিভার ভিউ, যেটা ভেতর থেকে দেখাচ্ছিলাম। তো সেই ভিউটা বাইরে এসে কেমন হলো সেটা দেখতে পাবে আমার ডান হাতে। মানে এই ডান দিকে পুরো বয়ে যাচ্ছে বানাস নদী, আর তার কোলে এই মুহূর্তে ঢলে পড়ছে সূর্য। অর্থাৎ বুঝতেই পারছো, এই প্রপার্টিতে তোমরা যদি থাকো এমপিটি পার্সিলিতে, তাহলে কিন্তু সন্ধ্যের সময়টা এখানেই তোমাদের আসতে হবে, তার কারণ সূর্যাস্তটা ঠিক এই জায়গাটাতেই হয়। আর যদি একেবারে হেঁটে এখানে না আসতে চাও, তাহলে রুম থেকেও দেখতে পারো, সেটা প্রিমিয়াম রুমে থাকলেও দেখা যাবে, কারণ আমার বাঁদিকে সামনেই হচ্ছে প্রিমিয়াম রুমগুলো, যেগুলো দেখো বোঝাই যাচ্ছে সবকটার কাঁচই হচ্ছে এই বানাস নদী ফেসিং। আর নদীটাও এখানে খুব অদ্ভুত, জানো তো, মানে নদী এত উঁচু উঁচু পাথরের একটা টেরেন ছাপিয়ে বয়ে গেছে, এটা কখনো দেখিনি এর আগে। এখন তো একটু জল কম আছে, বর্ষাকালে তো এটা ছাপিয়েই জল যায়। আর যদি আরেকটু দূরে দেখতে পাওয়া যায়, তাহলে ওই যে একটা খাঁড়ির মতো বাঁক নিয়েছে না নদীটা, সেই জায়গাটা একেবারে আমাকে ওই সুন্দরবনের কথা মনে করাচ্ছে। সুন্দরবন মনে করার একটা বড় কারণ আছে, তার কারণ হচ্ছে সুন্দরবনে গিয়ে আমি প্রত্যেকবার কুমির ছাড়া খুব একটা কিছু দেখতে পাইনি। আর এই বানাস নদী কিন্তু কুমির খুব বিখ্যাত, এতে প্রচুর কুমির থাকার কথা। এখন ওরা আমাদের বলছেন যে আপনারা কাছে যেতে পারেন, অসুবিধে নেই, কারণ কুমির নাকি বর্ষা এবং তারপরে থাকে, গরমকালটায় থাকে না। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে, তাহলে এই কুমিরগুলো মে মাসে কোথায় যায়? হ্যাঁ, মানে দুটো জায়গার নাম ওরা বললেন, আমি খুব একটা অত ভরসাও পেলাম না যে সব কুমির এখান থেকে এখন চলে গেছে, ওই জন্য আমরা একটা সেফ ডিস্টেন্স বজায় রাখছি। তবে হ্যাঁ, মানে তোমরা যদি বর্ষার পরে জঙ্গলে আসো, তাহলে কিন্তু এখানে কুমিরও দেখতে পাবে। জলে কুমির, ডাঙায় বাঘ, এই জায়গাটা সম্পর্কে বলা যায়, তার কারণ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভেতরে একটা পুরোদস্তুর এরকম ঘাটের মতো করা আছে, সেখানে নৌকোও চলে। একটু আগে এখানে নৌকোও এখান থেকে ছাড়ছিল, অর্থাৎ যারা টুরিস্টরা আসেন তাদের একটা ছোটোখাটো নৌকো বিহার বিকেলের টাইমে ওরা করিয়ে দেন। বাঘ দেখা যায়, বাঘ দেখতে দেখতে কুমিরও দেখা যায়। রণথাম্বোর এর জন্য খুব ফেমাস, কিন্তু সঞ্জয় দুবরি পিছিয়ে নেই। এই যে জায়গাটা দেখো, বালি হয়ে রয়েছে যে চরটা, এটা কিন্তু জঙ্গলের ওপাশেও গভীর জঙ্গল, ফলে এখানে তো খুব বেশি এই মে মাসের গরমকালে জলের সোর্স নেই। খাবার জলের জন্য তেষ্টা পেলে জন্তু জানোয়ারদের কিন্তু এই বানাস নদীর কাছেই আসতে হয়। একদমই। সুতরাং হরিণ হোক কি কুমির বা বাঘ, সবাইকেই কিন্তু এই নদীর ধারে কাছে বিভিন্ন সময় দিনের আসতে যে হয়, সেটা কেউ বলুক বা না বলুক বোঝা যাচ্ছে। ব্লগারদের জীবনে সানসেট সবসময় স্পেশাল হয়, স্পেশালি যারা রোড ট্রিপ করে। কখনো কখনো হাইওয়েতে দুরন্ত সানসেট, কখনো কোনো প্রপার্টি থেকে সানসেট, পাহাড়ের সানসেটের কথা বা কোনো বিচ থেকে সানসেটের কথা তো তোমরা নিজেরাও নিশ্চয়ই বহুবার জানো বা দেখেছো এর আগে। কিন্তু জঙ্গলে যে এত ভালো সানসেট হতে পারে, সেটা কিন্তু তোমাদের এই রকম কোনো প্রপার্টিতে না এলে কখনো অভিজ্ঞতাই হবে না, যেটা এই এমপিটি পার্সিলি রিসর্টের মতো কোনো রিসর্টে এলে সেই অকৃত্রিম সানসেটের ফিলটা পাওয়া যায়। সন্ধে হতে না হতেই বদলে গেল পুরো পরিবেশ। এই আলো আঁধারে ঝিঁঝির ডাক আর বানাস নদীর জলের আওয়াজ পুরো আবহে অন্য থ্রিল যোগ করেছে। কোর জঙ্গলের ভেতরে হওয়ায় এখানে আলোর ব্যবহার খুবই পরিমিত, যাতে বন্যপ্রাণের কোনো অসুবিধে না হয়। রিসর্টের অন্দরমহলের ডেকর আর আলোকসজ্জাও জঙ্গলের থিমের সঙ্গে দিব্যি মানানসই। সাফারির জন্য ভোর রাতে উঠতে হবে, তাই একটু তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম বানাস রেস্তোরাঁয়। রাতের মেনুতে ছিল রুটি আর মাশরুম। এমপিটি পার্সেলি রিসর্টে এসি ডিলাক্স রুম সেটা কেমন হয় সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে মাস্টার বেডরুম, একটা বেশ উডি এবং খুব
পুরনো আমলের যে ফিলটা হয় সেই রকম একটা ফিল আছে। পুরো রুমটা যথেষ্ট সাইজে বড় এবং এদিকে কার্টেন্স করা, এখানে টেলিভিশন, এইখানে একটা ডেস্ক করা রয়েছে, এখানে ফ্রিজার রয়েছে, সেখানে সমস্ত কিছু জল, কোল্ড ড্রিঙ্ক, চা বানানো বা কফি বানানোর সরঞ্জাম সেগুলো সব কিছু দেওয়া রয়েছে। এসি তো অবভিয়াসলি আছে, বুঝতেই পারছো। এইখানে একটা খুব সুন্দর স্টাডি টেবিল আছে এবং এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই যে যেদিকটা তোমরা কার্টেন্স দেখছো এদিকটাই কিন্তু রিভার ফ্রন্ট। আর এই হচ্ছে প্রকাণ্ড সাইজের একটা কিং সাইজ বেড, এখানে একটা সোফা আছে, পাশে আলো আছে, বেড সাইডের প্লাগ পয়েন্ট করা আছে এবং এখানে কিন্তু ওয়াইফাই ফেসিলিটিও যথেষ্ট ভালো। প্লাগ পয়েন্ট এনাফ আছে যারা এখানে এসে কাজ করবেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। এখানে একটা বেশ বড় সাইজের ওয়ার্ড্রোব দেওয়া আছে। বুকিং ডিটেলস এবং তার পাশাপাশি ট্যারিফ সেগুলো এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই একবার এক ঝলকে। এই হচ্ছে এখানে ওয়াশরুম, এটা বেদিং জোন, বেশ ঠিকঠাক সাইজের একটা শাওয়ার দেওয়া আছে, গিজার তো আছেই, টাওয়েল র্যাক এখানে, এর পাশাপাশি এক্সস্ট রয়েছে। এইখানে হচ্ছে মিরর আর বেসিনের সেট আপ, ওয়েস্টার্ন স্টাইল কমোড, ঠিকঠাক। এই এসি ডিলাক্স রুমগুলোর ভাড়া 4,688 টাকা, আর আমরা যে এসি লগহাটে আছি তার ভাড়া 5,472 টাকা। এছাড়াও পার্সেলিতে আছে প্রিমিয়াম এসি সুইট। আমি এখন দাঁড়িয়ে আছি এমপিটি পার্সেলি রিসর্টের সুইট রুম, যেটা এখানকার সেরা রুম, তার ব্যালকনিতে। এটা একটা প্রাইভেট ব্যালকনি, এখান থেকে সোজা বানাস নদী দেখা যায় এবং মানে সানসেটটা যারা এই রুমে থাকবে তাদের আর নিচেও নেমে যেতে হবে না, এখানে হাওয়া খেতে খেতে দিব্যি সুন্দর দেখা যাবে। বিশাল ছড়ানো না আমাদের সেই বাড়ির বারান্দার থেকে বড় ব্যালকনি এখানে। এটা হচ্ছে একটা লিভিং রুম, এখানে একটা স্টাডি টেবিল মতো করা আছে যেখানে দুজন একসঙ্গে বসে কাজ করতে পারবে, পড়াশোনা করতে পারবে। এখানে কেউ আবার মানে চাইলে বসে অফিসের কাজও করতে পারো, কারণ এখানকার ইন্টারনেট ফেসিলিটি খুব একটা খারাপ নয়, টুকটাক কাজ হয়ে যায়। সিমিলার ফেসিলিটি এখানেও আছে। এটা সেই পুরোনো দিনের ফরেস্ট রেস্ট হাউস বা বাংলোগুলোর যে ছবি সিনেমায় দেখেছি, তাতে এরকম একটা ডেস্ক সব জায়গায় দেখতাম, মার্বেলের টেবিল টপ, তার নিচে ড্রয়ার, এখানে একটা আয়না, সেরকমই। বেডটাও অনেকটা বড়। এটাতে সাধারণত দুজন থাকতে পারে ওরা বলছেন, কিন্তু 3 জনের বুকিং পর্যন্তও নেওয়া হয়। আর আবার মানে ব্যালকনিতে যেতে না চাইলে বিছানায় শুয়ে শুয়েও কিন্তু সুইট রুমটা থেকে বানাস নদী দেখা যায়। এখন এতখানি দুর্দান্ত ব্যবস্থা যখন, তখন বুঝতেই পারছো যে এর ট্যারিফটাও একটু বেশি হবে। ওদিকে ওয়াশরুম আছে, চেঞ্জিং রুম আছে, সেগুলো আর দেখালাম না কারণ এখানে ক্লিনিং চলছে এখন। আর টেলিভিশনটাও মানে সুইট রুমে আবার টেলিভিশনের স্ক্রিন সাইজটাও একটু বড় যা দেখতে পাচ্ছি। তো মোটের ওপর এখানে চলে আসতে পারো, এটা বুক করতে পারো যদি বাজেটে কুলোয়। তো এটার রেট শুরু হয় 5,500 টাকা থেকে, অফ সিজনে। সিজনে কিন্তু এর দাম প্রায় 9,000 টাকা পর্যন্ত উঠে যায়, সেটা তোমরা দেখে নিও। আর অনলাইনে বুক করতে পারো। এছাড়াও এদের একটা কলকাতা অফিস আছে যেখান থেকে বুক করা যায়, সেই নম্বরটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। কোর জঙ্গলে পার্সেলির ধারে কাছে অন্য কোনো প্রাইভেট রিসর্ট নেই। অভয়ারণ্যের ভেতরে হওয়ায় কাছে পিঠে অন্য কোনো রেস্তোরাঁও আশা করো না। তাই খাওয়া দাওয়ার অপশন শুধু এখানেই। তবে পর্যটন দপ্তরের নিজস্ব প্রপার্টি হওয়ায় পার্সেলির কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজও আছে। তোমরা অফলাইনে সঞ্জয় দুবরিতে সাফারি বুকিং করতে চাইলে এখানে রিসেপশন থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়। আর নিজেরা অনলাইনে বুক করে এলে বাকি ফর্মালিটিও এখানে সহজেই হয়ে যায়। পাশাপাশি সাফারির জন্য জিপসির পিকআপও এখান থেকেই হয়, একদম নিখরচায়। সঞ্জয় দুবরিতে সাফারি কেমন হয় সেটা জানতে তোমাদের ফিরে আসতে হবে এই চ্যানেলে, চোখ রাখতে হবে এই সিরিজেরই পরের পর্বে। তার আগে বলো এই পর্বটা তোমাদের কেমন লাগলো, কমেন্টে লিখো। কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেল আইকনে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল করা আছে কিনা। পাশাপাশি
আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট পেতে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোডকে। আজ এটুকুই, পরের পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।